গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্ব দুটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। পর্ব দুটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। আর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মহিমালদার লেনে স্টুডিও সফট টাচে ওরা যখন পৌঁছলো তখন বিকেল। বেশ সাজানো দোকান, বেশিরভাগই সুন্দর মুখের ক্লোজ আপ দিয়ে সাজানো। এর মধ্যে কিছু হিন্দি ছবি তারকাদেরও ছবি আছে। কাউন্টারে একজন লোক বসেছিল, আবার আন্দাজে ঢিল ছোড়া। নীল সরাসরি লোকটিকে জিজ্ঞাসা করল, শোভনদেব বাবু আছেন? নীল তখন কাটার মাপ করে একগুচ্ছ ছবি কাটছিল। ভালো করে নীলের দিকে তাকালোই না। কাজ করতে করতেই জিজ্ঞাসা করলো, কার ছবি তুলবেন, আপনার না ওনার? দুজনেরই। পাসপোর্ট? হ্যাঁ। একটু অপেক্ষা করুন, শোভনদা এখন ডার্ক রুমে। কত দেরি হতে পারে? বেশি নয়, আমি টোকা দিয়ে দিচ্ছি, আপনারা ওই সোফায় বসুন। মিনিট পাঁচেকের মধ্যেই শোভনদেব এসে হাজির। কবি কবি চেহারা, হাঁটু ছড়ানো রঙিন পাঞ্জাবি, নিচে চোস্তা, চোখে চশমা, মাথায় কোকড়ানো চুল আর মুখে হালকা দাড়ি। সুদর্শন, বয়স ওই 35-36-এর মধ্যে হবে। হ্যাঁ, সেই রকমই ইচ্ছে আছে। ঠিক আছে, আসুন। দুজনে একসঙ্গে স্টুডিও রুমে ঢুকে গেল। ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল শোভনদেব। নীলকে বলল যে ওই চেয়ারটায় বসুন। নীলের বসবার কোনো ইচ্ছেই ছিল না। ও চাইছিল নিরিবিলিতে শোভনদেবকে পেতে। এর থেকে নিরিবিলি জায়গা আর হয় না। ও হঠাৎ বলল, আচ্ছা শোভনদেব বাবু, আপনার পুরো নামটা কি? একটু বিস্মিত হয়ে শোভনদেব বলল, আপনারা তো এসেছেন ছবি তুলতে, তার সঙ্গে আমার নাম জানার কি সম্পর্ক? না, আমরা কোনো ছবি টবি তুলতে আসিনি। তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করতেই আসা। এসবের কি অর্থ আমি বুঝতে পারছি না। কে আপনারা, কি মতলবে ভেতরে এসেছেন বলুন তো? নীল পকেট থেকে নিজের কার্ডটা শোভনদেবের চোখের সামনে মেলে দিল। আইসি, আপনারা গোয়েন্দা? গোয়েন্দার কি কাজ এখানে? আপনি কি জানেন আপনার বন্ধু রাঘব মণ্ডল খুন হয়েছেন? হ্যাঁ, খবরের কাগজে বেরিয়েছিল। তবে সে আমার বন্ধু, এটা কে জানালো আপনাকে? দীপার্ঘ আর অজিতাভ বাবু তো আপনার বন্ধু। দীপার্ঘ আমার বন্ধু, বাট দীপার্থর বিয়ের সময় ওর স্ত্রীর ছবি তো আপনিই তুলেছিলেন। সো হোয়াট? পিয়াদেবী আপনাদের অনেক দিনের বান্ধবী, তাই না? বিয়ের আগে থেকেই। সেটা কোনো অপরাধ নাকি? না, মোটেই নয়। কিন্তু জানেন কি, পিয়াদেবী আজ 1 মাসের ওপরে নিখোঁজ। দীপার্ঘ বলছিল। আপনার ইচ্ছা হয়নি তাকে খুঁজে বার করার? আমি ফটোগ্রাফার, গোয়েন্দা নই। কিন্তু তার সঙ্গে তো আপনার রীতিমতো হৃদ্যতা ছিল। তার মানে এই নয় যে আমার প্রফেশন ছেড়ে তার জন্য সারা কলকাতা চষে বেড়াও। তাহলে বলছেন পিয়াদেবী এখনো কলকাতায় আছে? আপনারা পুলিশ বলে কি তিলকে তাল করে তুলবেন? আমি পুলিশ নই। ওই একই হলো। আপনি নিশ্চয়ই এও জানেন যে পিয়াদেবীর উপর একটা মার্ডার চার্জ রয়েছে। ভুল, সম্পূর্ণ ভুল পথে এগোচ্ছেন আপনারা। পিয়া কাউকে খুন করতে পারে না। কিন্তু কেউ কেউ বলছে তিনি এটা করতে পারেন। ঘটনাস্থল থেকে পিয়াদেবীর হাজব্যান্ডের রিভলভারটা পাওয়া গেছে। সেসব আমি জানি না। পিয়ার বর্তমান ঠিকানাটাও আপনি জানেন না? আমি তো জ্যোতিষ নই। এনার ছবিটা কবে তুলেছিলেন? চেনেন তো কে? পিয়ার বোন। ছবিটা আমিই তুলেছিলাম। মেয়েটি কেমন? যেমন আর 5 জন হয়। বোধ হয় না। সেটা আপনারা বুঝবেন। অর্থাৎ আপনি কিছুতেই আসল কথাটা বলবেন না। আশ্চর্য, এর মধ্যে আসল নকলের কি আছে? উনি বলেছিলেন ওর ছবি তুলে দিয়েছিলাম, ব্যাস, সেখানেই শেষ। টিয়ার সঙ্গে আপনার রিসেন্টলি কবে দেখা হয়েছিল? এর মধ্যে দেখা হয়নি। টিয়া দেবী শুনলাম নাইট ক্লাবে যাতায়াত করে। করতেই পারে, অ্যাডাল্ট মেয়ে, মাথার উপরে কোনো গার্জিয়ান নেই, তাকে রোজগার করে খেতে হয়। নাইট ক্লাবে গেলে তার যদি কিছু রোজগার হয়ে যেতে পারে, তাতে আমার আপনার কারোরই কিছু বলার নেই। রাইট। উনি একটা নার্কোটিক্স চক্রের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, জানেন কিছু? নার্কোটিক্স চক্র? মাই গড! আপনি জানেন না? সরি, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। টিয়া দেবীর একজন ফিয়ার্সে আছে, জানেন কি? টিয়ার অ্যাফেয়ার্স? আশ্চর্য। কেন আপনি জানেন না? জানা তো উচিত। প্রথমত আমি জানি না, জানলেও আপনাকে সে কথা জানাতে যাব কেন? আপনি খোঁজ খবর নিয়ে দেখুন। সে তো দেখছি, তবে কিনা টিয়া দেবী পুলিশি জালে খুব শিগগিরই জড়িয়ে পড়বেন। সেটা টিয়া বুঝবে। অপরাধ করলে বা অপরাধের সঙ্গে যোগসাজশ থাকলে জড়াতেই পারে, কিন্তু পিয়া? হ্যাঁ, পিয়া।
আমি যদি খুব ভুল না করে থাকি, পিয়ার ওপরে আপনার একটা সফট কর্নার আছে, এটা বোঝাই যাচ্ছে। ধারণাটা একবারে ভুল। কারো ভুল ধারণা নিয়ে আমি মাথা ঘামাই না। আপনাদের আর কিছু জিজ্ঞাস্য আছে? ছিল, কিন্তু আপনার নন কোঅপারেশনের জন্য আমাদের আরও ঘুরতে হবে। ওকে, আর চলি। যদি মনে করেন পিয়া দেবী বা টিয়া দেবী সম্বন্ধে আপনার আরও কিছু জানাবার আছে, আমায় ডাকবেন। অতীত কি সব অতীতেই হয়ে যায়? তাহলে তো নস্টালজিয়া শব্দটা থাকতোই না। ভেবে দেখবেন। নমস্কার। শোভনদেব বোকার মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে রইল। নীল আর দীপু বেরিয়ে এলো স্টুডিও থেকে। দীপু জিজ্ঞাসা করলো, এবার কোথায়? তুই বাড়ি যা, নন্দিনীর ফোন এলে বলিস ওকে রাতে ফোন করব। কিন্তু তুমি? একবার লেক গার্ডেন্সে যাব। থানায় না দীপারগড় বাড়ি? দেখি। আমায় তুমি মুক্তি দাও বুবু, আমি আর পারছি না। এসব কি বলছো তুমি টিয়া? তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। বাজে কথা। তুমি আমাকে টোপ হিসেবে ব্যবহার করেছো, আমাকে তোমার শিবাদাসী বানিয়ে ফেলেছো। তোমার যখন ইচ্ছে তখন ডাকছো। বোকার মতো তোমায় বিশ্বাস করে দিনের পর দিন তোমার শয্যা সঙ্গিনী হয়েছি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাকে দিয়ে কি করাওনি বলতে পারো? সে তো তোমার আমার দুজনের ভবিষ্যতের জন্য, তুমি তো সবই জানো। হঠাৎ টিয়া বুবুর কাছে গিয়ে তার গলা বেষ্টন করে বলে, আর টাকার কি দরকার? যা হয়েছে এতে কি আমাদের চলবে না? হঠাৎ বুবু টিয়াকে আরও কাছে টেনে নিয়ে চুমু খেতে খেতে বলে, তুমি এত সুন্দর হলে কেন টিয়া? নিজেকে সরিয়ে নিয়ে টিয়া বলল, তোমার এই ফ্ল্যাটারিগুলো না আমার খুব চেনা হয়ে গেছে। তুমি যখন বিছানায় আমাকে আদর করো, আমি জানি তোমার মন থাকে অন্য জায়গায়। আমার শরীরটাকে তছনছ করতে করতে তুমি ভাবো তোমার এক্স প্রেয়সীকে ভোগ করছো। বাবা, তুমি দেখি আজকাল অনেক কিছুই বুঝে গেছো। তোমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড এখন কে? মাথায় ঢোকাচ্ছে কে এইসব? এসব কাউকে ঢোকাতে হয় না, বিশেষ করে মেয়েদের। তারা নিজের থেকে অনেক কিছু জানতে পারে আর বুঝতেও পারে কে আন্তরিক কে নয়। আমি তো একেবারে কচি খুকি নই। উফ, আমার মনে হচ্ছে তোমার জীবনে আবার নতুন কেউ এসেছে। তুমি আমায় কি ভাবো বলো তো বুবু? একটা বাজারি মেয়ে ছেলে, যখন তখন যার তার সঙ্গে আশনাই করে বেড়াই। সেটা তো করোই, অস্বীকার করে কোনো লাভ নেই। আমি সব জানি। কি জানো? বললাম তো, আমি সব খবরই রাখি। তুমি স্রেফ তোমার নিজের টুকু ছাড়া আর কিচ্ছু জানো না। একটা মেয়ের মন বোঝা তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। যাগ্গে, কি করতে ডেকেছিলে তাই বলো। দুটো কারণেই তো তোমায় ডাকি। হ্যাঁ, একটা হচ্ছে কারোর কাছে তোমার মাল পাচার করা, সেই লোকটাকে খুশি করা, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার শয্যা সঙ্গিনী হওয়া। না বুবু, এই দুটোর আর কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। আজ তোমার কিছু একটা হয়েছে। আজ নয়, বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি। তাই? বাহ, ভালো তো। তাহলে আজকাল একটু লক্ষ্য টক্ষ্য করছো? শোনো বুবু, আজ আমার শরীর মন কোনোটাই ভালো নেই। টাকাটা দিয়ে যাও, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু আজ তোমায় ছাড়তে ইচ্ছা করছে না যে ডার্লিং। তুমি কি জানো দুজন গোয়েন্দা সর্বদাই আমার পিছু ঘুরছে? আমি কোথায় যাই, কি করি, কার কাছে যাই, সব কিছুই বোধহয় তার নখদর্পণে। হয়তো আজও তারা আমার পিছু ছাড়েনি। সেজন্যই বলছি, প্লিজ আমাকে এবার মুক্তি দাও। তোমার মিষ্টি কথা জাদুতে ভুলে আমি নিজের তো সর্বনাশ করেইছি, পিয়ারও ক্ষতি করে দিয়েছি। পিয়াকে কবে ছাড়বে? একটা সিগারেট ধরিয়ে বুবু বেশ কিছুক্ষণ পায়চারি করল। তারপর ধীরে ধীরে সময় নিয়ে বলল, তুমি তো যথেষ্ট অ্যাডাল্ট, তুমি তোমার নিজের কথাই ভাবো। পিয়ার ভাবনাটা তোমার না ভাবলেও চলবে। আর গোয়েন্দা দুটোর ব্যবস্থা আমি করছি, যাতে তারা তোমায় আর উত্ত্যক্ত না করতে পারে। আমি তোমায় ভালো মুখে বলছি, পিয়াকে তুমি ছেড়ে দাও। ওকে আটকে রেখে তোমার কি লাভ হচ্ছে? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি? আমার জীবনটাকে তছনছ করে দিল তো সেই। সেটা তোমার ভুল, তোমার বোঝার ভুল। টিয়া এগিয়ে গিয়ে টেবিলের ওপর রাখা সাদা খামের প্যাকেটটা নিজের ছোট্ট সাইড ব্যাগে ঢুকিয়ে নিল। আমি তোমায় এখনো বলছি, আমার আর তোমার নিজের অনেক সর্বনাশ তুমি করেছো, আর করো না। তুমি যে পথটা বেছে নিয়েছো তাতে তুমি হয়তো একদিন টাকার পাহাড়ে বসে থাকবে, কিন্তু প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়ে তোমাকে তাড়িয়ে বেড়াবে। নিশ্চিন্তে ঘুমোতে অবধি পারবে না। আমি যাই, আমাকে আর তুমি কোনোদিনও ডেকো না। টিয়া সত্যিই দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই বুবু তার পথ রোধ করে দাঁড়ায়। তোমার ছেলে মানুষগুলো আজও গেল না। আমি বা তুমি আজ আর ইচ্ছে করলেই সহজ সরল রাস্তায় চলতে পারবো না, চলতে আমাদের দেওয়া হবে না। একবার বাঁকা রাস্তায় পা ফেললে সেখান থেকে আর
ফেরা যায় না। একজনের অবস্থা দেখলে তো, সে এখন কোথায়? পালিয়ে বেড়াচ্ছে, তবে বেশি দিন নয়। একবার বেঁচেছে, আসলে ওর চেহারাটাই ওকে বাঁচিয়ে দিয়েছে। সেই রাত্রে ওরই ব্লু হেভেনে যাবার কথা ছিল, গেল অন্য লোক। এনিওয়ে, তোমার ভালোর জন্যই বলছি, ওটা মরবে, কিন্তু তোমাকে মরতে দিতে আমার প্রাণ চাইছে না। প্রাণ তোমার আছে নাকি? আছে আছে, প্রাণ ছাড়া মানুষ বাঁচে নাকি? যাক গে, শোনো, এটা একটা বড় ডিল। টিয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, এই কাজটা আমি করে দিতে পারি, কিন্তু দুটো শর্তে। শর্ত? কিরকম? রাঘবের ব্যাপারটা আমি বলতে চাই না। পুরুষ মানুষ, জীবনে হয়তো অনেক পাপ সে করেছে, তার মরা বাঁচার ব্যাপারটা সে বুঝে নেবে, কিন্তু তুমি পিয়াকে ছেড়ে দাও। দীপার তো খুব কষ্টে আছে। আহ, এরকম যদি আমার কষ্টের কথা কেউ ভাবতো। তুমি নির্বোধ, অন্ধ। চোখ থাকলে তো বুঝতে পারতে কেউ তোমার কথা ভেবেছিল কিনা। যাক সে কথা, আমার শর্তে তুমি রাজি? আগে তো কাজটা করো, তোমার টাকার অঙ্কটাও এবার ডবল হয়ে যাবে। তুমি পিয়াকে ছাড়বে কিনা আগে সেই কথা বলো। বললাম তো, আগে কাজটা করো, তারপর। প্যাকেটটা আলমারির মধ্যে আছে। কাল ভোর 6টার ধৌলি এক্সপ্রেস ধরবে, ভুবনেশ্বরে নামবে। একটা বাসে করে 3.5 কিলোমিটার দূরে লিঙ্গরাজ মন্দিরে তোমার জন্য অপেক্ষা করবেন এক ভদ্রলোক, স্থানীয় লোক। মুখে কাঁচা পাকা দাঁড়িয়ে আছে, কপালে থাকবে লাল সিঁদুরের টিপ, গলায় থাকবে গেরুয়া ওড়না, হাতে থাকবে একটা ট্রানজিস্টার। লোকটার কাছে গিয়ে বলবে জয় জগন্নাথ, সে তোমায় ট্রানজিস্টারটা দিয়ে দেবে। প্যাকেটটা তাকে দিয়ে ট্রানজিস্টারটা নিয়ে তুমি চলে আসবে। ওখানে অনেক হোটেল আছে। লাঞ্চ সেরে 2:45 নাগাদ ধৌলি হাওড়া এক্সপ্রেস পেয়ে যাবে। 10টা নাগাদ কলকাতায় পৌঁছে আমাকে মোবাইলে ধরবে। তখন আমি জানিয়ে দেবো তোমায় কোথায় আসতে হবে। খুব সাবধানে ট্রানজিস্টারটাকে নজর রাখবে। ওটাই সব। অলরাইট, তোমার কাজ হয়ে যাবে, বাট দিস ইজ লাস্ট। এরপর আমাকে আর পাবে না। কিন্তু পিয়া? ওটা আমার ব্যাপার, আমার হাতেই ছেড়ে দাও। একটা সত্যি কথা বলবে? পিয়া বেঁচে আছে তো? সেটাও যথা সময় দেখতে পাবে। ওয়েল, আমি যাই। তোমার কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা তোমার কাজেই প্রমাণ হবে। তবে আমার শেষ কথাটাও শুনে নাও। এবার যদি পিয়া ছাড়া না পায় তাহলে... কিন্তু পিয়া ছাড়া পেলেও কি পুলিশের হাত থেকে বাঁচতে পারবে? ওর ওপর খুনের অভিযোগ। সেটা আমি বুঝে নেব। রাঘব যদি বেঁচে থাকে তাকে আমি খুঁজে বের করবই। তাহলে তোমার সঙ্গে আর আমার দেখা হচ্ছে না? হচ্ছে। ট্রানজিস্টারটা তোমাকে ফেরত দিতে হবে, আমার টাকাটাও তো পেতে হবে। গুড নাইট। টিয়া রাস্তা দিয়ে অন্যমনস্কতার সঙ্গে হেঁটে যাচ্ছিল। আচম্বিত কণ্ঠস্বরে সম্বিত ফিরে পেয়ে টিয়া দেখল তার একপাশে নীল ব্যানার্জি আর অন্য পাশে দীপু। হতচকিত টিয়া জিজ্ঞাসা করল, এ কি আপনারা? আমরা তো অনেকক্ষণই আপনার সঙ্গে আছি। গোয়েন্দাগিরি করতে? তা বলতে পারেন, ওটাই তো আমাদের কাজ। টিয়া চট করে কিছু বলল না। গড়িয়াহাট রোড ধরেই সে হেঁটে আসছিল। আসলে এটা তার বাড়ির রাস্তা নয়, সে থাকে বেলতলায়। তার আসা উচিত ছিল হাজরা রোডে। টিয়া নিজেই বলল, এ কি, আমি ও রাস্তায় কেন? বললাম না আপনি অন্যমনস্ক ছিলেন। তা হবে। তা আপনারা কোন দিকে যাবেন? আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর যাব। কেন? কারণ আপনার জীবন বিপন্ন। আজ হোক বা কালই হোক আপনার দলের লোকেরা আপনাকে সরিয়ে দেবে। সরিয়ে দেবে? কেন? কারণ আমার অনুমান আপনি হয়তো এমন কিছু করেছেন বা করতে পারেন যেটা তাদের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াবে। তাই আপনি ওদের টার্গেট। এসব কি বলছেন আপনি? নিজেই ভেবে দেখুন মিস দাশগুপ্ত, অস্বীকার করে লাভ নেই। আমরা কিন্তু অনেক কিছুই জানতে পেরে গেছি। জাল আমরা গুটিয়েই এনেছি, এখন শুধু জাল টানার অপেক্ষা। জানতে পেরেছেন পিয়ার কথা? মারা যাননি, নিঃসন্দেহে থাকতে পারেন। তবে সে কোথায়? আর কটা দিন অপেক্ষা করুন, আর কটা দিন পরেই আমরা তাকে উদ্ধার করব। কিন্তু এখনও যদি আপনি সবকিছু কনফেস না করেন, অবশ্য না করলেও অসুবিধা হবে না, বলছি এই কারণেই খুনের অভিযোগ থেকে আপনি হয়তো বাঁচবেন, যতক্ষণ না আমরা জানতে পারছি দীপার্থর রিভলভার 111 নাম্বার রুমের বাথরুমে কে রেখে এলো, আপনি না সেই লোকটি। আমি এবার বাড়ি যাব।
কাল ভোরেই আমাকে। কি আপনাকেই কি? না, কিছু নয়। তবুও আপনি জানাবেন না? আপনার বোধহয় নিজেকে বাঁচাবার ইচ্ছে নেই। কি হবে এই পচা গলার শরীরটাকে বাঁচিয়ে? এখনো কিন্তু আপনার মা বেঁচে আছেন মিস দাশগুপ্ত। অন্তত আজ রাতটা পুরোভাবে ভাবুন। কাল সকালে তো আর আমায় পাবেন না। সেটা তো বললেন, কিন্তু কোথায় বললেন না? বললে একটা মহা ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচাতে পারতেন। আমি যে বুবুকে সঙ্গে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কে বুবু? হয়তো একদিন জানতে পারবেন, তখন হয়তো আমি থাকবো না। আপনি প্লিজ প্লিজ পিয়াকে বাঁচান। আপনাদের আসতে হবে না, আমি চলি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাদিকে রাস্তা ধরে হনহন করে টিয়া এগিয়ে গেল। পরদিন ঠিক রাত 9টার সময় নীলের কাছে পরমেশ আচার্যর একটা ফোন এলো। কলার আইডিতেই নাম্বারটা দেখে নীল বলল, হ্যাঁ বলুন মিস্টার আচার্য, কি খবর? খুবই খারাপ খবর। কিরকম? আমরা এইমাত্র খবর পেলাম আজ দুপুর 1টা নাগাদ ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির থেকে সামান্য দূরে একটা বটগাছের নিচে টিয়া দাশগুপ্তকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সে কি? আমাদের সঙ্গে তার গতকালই সন্ধেবেলায় দেখা হয়েছিল। এর মধ্যে সে ভুবনেশ্বর গেল কি করে? অবশ্য সকালেই কোথাও যাবে এমন একটা আভাস দিয়েছিল। সম্ভবত সকালের ধৌলি এক্সপ্রেসেই গিয়েছিল। আর ভাববার কথা একটাই, তার ব্যাগে আজই হাওড়া ফিরে আসার টিকিটও ছিল। উনি কি এখনো বেঁচে আছেন? না, 4:10 উনি হসপিটালেই মারা গেছেন। গুলি ওর পেটে লাগে। তবে এই ব্যাপারে আপনাকে দেওয়ার মতো একটাই খবর আছে। কি? মৃত্যুর ঠিক আগে মহিলা কটি কথা উচ্চারণ করে যান। কথাগুলো কি? ব্যানার্জি সাহেব, সব খবর জামির কাছে। আর কিছু না, ঘোরের মধ্যে ওইটুকুই বোঝা গিয়েছিল। হয়তো ওনার অন্য কিছু বলার ছিল, হয়তো বলেও ছিলেন, কিন্তু ওখানকার ডাক্তার বা নার্স যারা ছিলেন তারা কেউই বাঙালি নন। মিস্টার আচার্য, আপনি খুব প্রয়োজনীয় একটা খবর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। না না, আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। এই কমপ্লিকেটেড কেসটা তো সলভ করতে হবে। ডোন্ট ওয়ারি, আশা করছি খুব শিগগিরই হয়তো আমরা শেষ দৃশ্যে পৌঁছব। মোবাইলটা অন রাখবেন, যখন তখন ফোন করতে পারি। ও হ্যাঁ, আর একটা কথা, মহিলার কাছে সম্ভবত একটা মোবাইল আছে। ওর হাতে ওটা সর্বদাই থাকতো। যদি পারেন সবার আগে মোবাইলটার খোঁজ করুন। আর কিছু তত মূল্যবান নয় বলছেন? নট অ্যাট অল। ভুবনেশ্বরে গিয়ে মহিলা কোথায় উঠেছিলেন? নিশ্চয়ই খালি হাতে যাননি। ওর ব্যাগট্যাগুলো ভালো করে দেখবেন। জানতে চেষ্টা করুন হঠাৎ ভুবনেশ্বর কেন গেল, বেছে বেছে কেন লিঙ্গরাজ মন্দিরে। আপনাকে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, সবই তো জানেন। মুশকিল তো ওখানেই। বডি এখন ভুবনেশ্বর পুলিশের আন্ডারে। ওপরওয়ালাকে জানান। দরকার হলে আপনি নিচে যান। মনে রাখবেন পিয়া কিন্তু এখনও নিখোঁজ। আর হোটেল ব্লু হেভেনে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই কেসের সঙ্গে টিয়া দাশগুপ্তের নিবিড় একটা যোগাযোগ আছে। তথ্য আপনাকে পেতেই হবে। রাইট, আমি চেষ্টা করছি। ফোনটা নামিয়ে রেখে নীল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। দীপু কাছেই ছিল। জিজ্ঞেস করল, টিয়া গন ফট? কাল আমাদের একবারও জানালো না যে আজ ভোরে ওকে ভুবনেশ্বরে যেতে হবে? ও কি জানতো যে ওখানে গেলে ওকে মারা হবে? মারা যেতেই হবে এটা হয়তো জানতো না। তবে তুমি তো কাল বললে শি ইজ দ্য ট্র্যাপড লেডি এবং তার জীবন সংশয় আছে। মহিলা যে অসামাজিক কাজে নিজেকে ছড়িয়ে ফেলেছিলেন সেটা কি উনি জানতেন না? আমার তো মনে হয় কাল যেরকম অন্যমনস্ক দেখলাম, মহিলা তার বর্তমান ব্যক্তিগত জীবন নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। তুই ঠিকই বলেছিস। আর মহিলা যে কথা জানিয়ে গেছেন সে কথাটা খুবই মূল্যবান। কি? সব জানে জামি, এবং যেটা আমার উদ্দেশ্যেই বলে গেছে। জামি? জামি মানে? জামি মানে জামিনী। একদিন তুই একটা প্রশ্ন তুলেছিলি, ওই অত বড় ফ্ল্যাটে জামিনীর মতো একটা সত্যম মেয়েকে নিয়ে একটা ইয়াং লোকের থাকাটা খুবই অস্বাভাবিক। আমি কিন্তু অবাস্তব কথা বলিনি। না, তোর অ্যাজাম্পশনটা কারেক্ট বলেই মনে হচ্ছে। কাল সকালেই আমরা লেক গার্ডেন্স যাচ্ছি। জামিনীকে অ্যারেস্ট করতে? দূর পাগল, তবে ছাই দেখলেই যে মাঝে মাঝে উড়িয়ে দেখতে হয় বই কি। পরদিন ওরা যখন দীপারগড় ফ্ল্যাটে পৌঁছলো তখন 8টাও বাজেনি। কলিং বেলে চাপ দিয়ে বুঝতে পারলো যে ভেতরে টুংটাং আওয়াজ উঠেছে, কিন্তু কেউই দরজা খুলে দাঁড়ালো না। আবার বেলপুশ। মিনিট 2 পর এবার ধীরে ধীরে এক পাল্লার কাঠের দরজাটা একটু ফাঁক হলো।
সদ্য ঘুম ভাঙা যামিনীর মুখ। ওদের দুজনকে দেখে যেন মুখে বিরক্তি। কে আপনারা? কি চাই? সে কি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? চোখ রোগড়ে বড় বড় করে তাকিয়ে ও বলল, ও সেই পুলিশ বাবুরা, এত সকালে? আরও সকালে আসার ইচ্ছে ছিল, আমার এই ভাইটার জন্য আর হলো না। ও আবার লেট রাইজার তো। দরজাটা খোলো। যামিনীর বেশ বা শিথিল। এখন দেখলে কেউই বাড়ির কাজের মেয়ে বলে মনে করবে না। পরনে বেশ দামি নাইটি, চুল অবিন্যস্ত, চোখে ঘুমের আবেশ। দরজা খোলার ব্যাপারে একটু ইতস্তত ভাব। সেটা বুঝেই নীল বলল, দেরি করছো কেন? যাও, চাবিটা নিয়ে এসে কলাপসেবলটা খোলো। তোমার বাবু কি বাড়িতে নেই? দীপবাবু তো? হ্যাঁ আছেন, কাল অনেক রাত্রে ফিরেছেন তো, এখন ঘুমোচ্ছেন। ঠিক আছে, দরজাটা খোলো আর ওনাকেও টেনে তোলো। যামিনী ভেতরে চলে গেল। মিনিট দুয়েকের মধ্যেই চাবি নিয়ে এসে দরজা খুলে দিল। ওরা দাঁড়ালো গিয়ে ওপেন ড্রয়িং রুমে। সেখানে পিয়ার বিরাট ব্লো আপ করা একটা ছবি টাঙানো আছে তার সামনে। ওদেরকে বসিয়ে যামিনী চলে যাচ্ছিল। নীলই ডাকলো, আচ্ছা যামিনী, তুমি রাত্রে কোথায় শো? যামিনীর মুখে চমক ও ত্রাস, কিন্তু তা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর বলল, কেন বাবু? ওই সোফাটায়, ওটাতে বসাও যায়, পেতে নিলে শোয়াও যায়। নীল তাকিয়ে দেখলো যে সোফাটা পাতাই আছে, কিন্তু শয্যার নিভাঁজ। কাল রাত্রে তুমি ওখানেই শুয়েছিলে? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, তোমার বাবুকে একবার ডেকে দাও আর নিজে হাত মুখ ধুয়ে আমাদের কাছে এসো। তোমাকেও কিছু প্রশ্ন আছে। কি জন্যে বাবু? সেটা তখনই জানতে পারবে। যামিনী চলে গেল। সামনের ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নীল বলল, একেই বলে সুখে থাকতে ভূতে কিলোনো। এমন একটা সুন্দরী বউ প্রায় মাস দেড়েক হতে চলল নিখোঁজ। ভাবতে পারিস দীপার্ঘ কবার আমাদের কাছে গিয়েছিল? অথচ ঠিক তখনই শোবার ঘর থেকে একটা স্লিপিং গাউন চড়িয়ে বেরিয়ে এলো দীপার্ঘ। তখনও তার চোখে মুখে ঘুমের রেশ কাটেনি। আরে আপনারা এত ভোরে? নীল একটু গম্ভীর হয়ে বলল, ভোর অনেকক্ষণই হয়ে গেছে, হাতে তো ঘড়ি আছে, 8:30 বেজে গেছে। আপনি কটায় বেরোন? সামনের সিটে বসতে বসতে দীপার্ঘ বলল, কোনো ঠিক নেই, আমাদের তো আর 10টা-5টা ডিউটি নয়, নাকে মুখে গুজে বেরোতে হয় না। নিজের ব্যবসারই একটা সুবিধে। তবে কাল রাতে শুতে একটু দেরি হয়েছিল। বিজনেস পারপাসে? না, ঠিক বিজনেস নয়, পিয়া চলে যাবার পর থেকে আর মন দিয়ে ব্যবসাটা করতে পারছে না। কেবলই মনে হচ্ছে কার জন্যে, কিসের জন্যে। তাই বুঝি সিনেমা দেখছিলেন? সিনেমা? হ্যাঁ, 2টো সিডি পড়ে আছে টিভির মাথায়, তাই মনে হলো। ও সিডি, ওসব যামিনীর কাজ। পাড়ার মোড়েই একটা সিডির দোকান খুলেছে, ওই আনে আর ওই দেখে। তা অবশ্য ঠিক। তা আপনারা তো ছবি দেখার সময় কোথায়? পিয়াকে খুঁজে পেলেন? পিয়া দেবীকে খুঁজে পাওয়ার ব্যাপারে আপনার দিক থেকে তো তেমন কোনো গরজ দেখছি না। এ আপনি কি বলছেন? গত পরশুই আমি মিস্টার আচার্যর কাছে গিয়েছিলাম। অথচ পিয়া দেবীকে খুঁজে বার করার দায়িত্বটা আমায় দিয়েছিলেন। আসলে কি জানেন, আপনাকে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগে। ব্যস্ত মানুষ সবসময় একটা সাবজেক্ট নিয়ে বারবার বিরক্ত করাটা ঠিক হবে না বলেই। এটা আপনি খুব একটা দামি কথা বলেছেন। তাহলে বলছেন ইদানিং আর ব্যবসা ট্যাবসা দেখছেন না? না, দেখছি না বললে ভুল বলা হবে। আমাকে বাইরে বেরোতে গেলে এই জায়গা দিয়েই বেরোতে হয়, আর বেরোবার মুখেই পিয়ার ওই মুখটা, তখন সব এলোমেলো হয়ে যায়। তাই আর বেরোতে পারেন না? হয়েছে, অনেকদিন এরকম হয়েছে। আপনাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। আপনার বন্ধুর কোনো সন্ধান পেলেন? কে? অজিতাবু? সে তো অফিসের পর যখন তখন আসে। আপনি না থাকলেও আসে? না, তা আসবে কেন? আর রাঘববাবু? রাঘব? সে তো মারা গেছে, মানে পুলিশের তো তাই ধারণা। না, রাঘববাবু মারা যাননি। তার মানে? তাহলে ব্লু হেভেনের কে মারা গিয়েছিল? ওনার খুড়তুতো দাদা রাজীব মণ্ডল। সে কি? কেন? আপনার কাজের মেয়ে মানে যামিনী কোথায় গেল? বোধহয় বাথরুমে গেছে। ওয়েল, বাথরুম থেকে বেরোলেই তাকে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন। আমাদের একটু চা খাওয়ান তো, নিজে করতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ, আবার কি যে বলেন, জামিনী না থাকলে আমাকেই তো করতে হয়। আচ্ছা, যামিনী কি কোথাও যায়? যায় মানে সারাদিন বাড়িতে একা বসে থেকে কি করবে, তাই বেরোয়। আমিই বেরোতে বলেছি। রাইট, তাহলে আজকে সকালের চাটা আপনার হাতেই খাওয়া যাক। আমরা বরং পিয়া দেবীর ঘরটা একটু দেখে আসি, যদি আপনার আপত্তি না থাকে।
কি যে বলেন, ওই তো সামনের ঘরটাই ওর নিজস্ব ঘর। আপনারা দেখুন, আমি চাটা করি। ওয়েল ডেকোরেটেড প্রিয়ার দেবীর নিজস্ব ঘরটা। আকারে সামান্য ছোট হলেও বেশ পরিপাটি করে সাজানো। আসবাবপত্রের সামান্য ধুলো পড়েছে। ঘরের একদিকে একটা অর্গান, একটা সিঙ্গেল বেড বক্স খাট, আর কাঠের তৈরি অর্ডারি করা একটা আলমারি। নীল আলমারিটার কাছে গেল। গ্লাস কাঠের হ্যান্ডেল, একটু টানতেই খুলে গেল। সারি সারি কাপড় ঝোলানো আছে, অনেক কাপড়, কিন্তু কোথাও খুঁজে পেল না তুতে রঙের কোনো শাড়ি। বাড়িতে পরার একজোড়া চটি। ঘরের অন্যদিকে জানালার কাছে একটা বক্স কাঠের আদলে একটা বড় চৌকি, তাতে সাদা রঙের চাদর পাতা। একটা তানপুরা শোয়ানো অবস্থায় রয়েছে। সামনে বায়া ঢায়া তবলা, তবলার মাথায় কালো প্যাডের ঢাকনা। দীপু জিজ্ঞাসা করল, পিয়া দেবী বোধহয় গান টান করতেন, তাই না? গানও করতেন, বইটাও পড়তেন। বেশিরভাগই সব ইংরেজি উপন্যাস। দেখছিস বুকশেলফটা? হ্যাঁ দেখেছি। ইংরেজি নিয়ে MA পাশ করেছিলেন, তাই তো? আমি ভাবছি রিভলভারটা সঙ্গে নিয়ে বেরোলো কেন, কি কারণ? টিয়া বলছে সব জানে জামি। কি জানে? ওই কি নাটের গুরু? তোমার কি মনে হয়? বল্টু, একটা মেশিনের খুব কার্যকরী একটা বল্টু। আন্দাজে বলছো? মরার সময় মানুষ চট করে মিথ্যে কথা বলে না। তাহলে বলছো রাজীব মণ্ডল মারা যাওয়ার পর পিয়ার নাম করেছিল, সেটাও সত্যি? আগে জামিকে ঘাঁটি, তবেই না বুঝবো। এদিক ওদিক দেখতে দেখতে নীল অর্গ্যানটার কাছে এগিয়ে গেল। দামি মেহগিনি কাঠের অর্গ্যান। দেখতে দেখতে নীল বলল, এসব জিনিস আজকাল চট করে পাওয়া যায় না, বেশ কস্টলি। মাল ঘুরি আছে বলো? ব্যবসা করে, থাকতেই পারে, বাট বলে নীল থেমে গিয়ে অর্গ্যানটার একটা পাশে চলে গেল। একটা ছোট্ট টিপয়, একটা অ্যাস্ট্রে, তাতে একটা সিগার গোজা রয়েছে। একবার দুটো আঙুল দিয়ে সাবধানে সিগারের টুকরোটা তুলল। আধ খাওয়া, জ্বলতে জ্বলতেই নিভে গেছে। সস্তা দামের চুরোট। কিছু না বলে ফের সেটা অ্যাস্ট্রের মধ্যেই গুজে রেখে দিল। বাবু, আপনাদের চা জল খাবার দেওয়া হয়েছে। মুখ ঘুরিয়ে দেখে যে তরতাজা এবং ঝকঝকে একটা ছাপা শাড়ি পরে যামিনী দরজার মুখে দাঁড়িয়ে আছে। হঠাৎ নীল প্রশ্ন করল, তোমার বাবু কি চুরুট খায়? না তো, উনি তো সিগারেট খান, তাও দু একটা। এ ঘরে আর কে কে আসে? এখন কেউ আসে না। আগে কারা আসতো? আগে বৌদি থাকতে রাঘব বাবু আসতেন, বুবু বাবুও আসতেন। ওদের কেউ চুরুট খেত? আগে রাঘব বাবু খেত, মদও খেত। ঠিক আছে, চলো। চা খেয়ে সিগারেট ধরিয়ে দীপার্থকে একটা অফার করল নীল। এখন থাক, আমি খুব একটা বেশি সিগারেট খাই না। চুরুট খাবেন? আছে আমার কাছে। মাথা খারাপ? তাহলে মাথা ঘুরে পড়ে যাবো যে। ঠিক আছে দীপার্থবাবু, আপনারা দুজন একটু বসে গল্প করুন। আমি আপনাদের জামিনীকে কয়েকটা প্রশ্ন করব আলাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি পিয়ার ঘরেই যান। প্রায় 1 ঘন্টা পর নীল যখন ঘর থেকে বেরোলো তখন ওর চোখ মুখের চেহারাই পাল্টে গেছে। ওকে দেখে দীপুর মনে হলো ঘরের গাদায় হারানো সুচটাও খুঁজে পেয়েছে। এ মুখটা দীপুর চেনা। ঘর থেকে বেরিয়ে এসে নীল বলল, দীপার্থবাবু, বোধহয় এই যাত্রায় আপনার স্ত্রীকে আপনি ফেরত পেয়ে যাবেন। পাবো? ফেরত পাবো? কবে? ওই যে বললাম, এ যাত্রায়। তবে আপনি যে পথে চলেছেন সে পথে চললে হয়তো আর কোনোদিনই ফেরত পাবেন না। আপনার এ কথার মানে? নিজেকেই প্রশ্ন করুন, খোলা মনে উত্তরটা পেয়ে যাবেন। আমি চলি। ও হ্যাঁ, একটু পরেই পুলিশ আসবে। আই এম সরি। পুলিশ? পুলিশ কেন? আপনার জামিনীকে একটু জেরা করবে। কিন্তু আপনিই তো করলেন। আমি পুলিশ নই, পুলিশের জেরাটা একটু অন্যরকম। কাঞ্চন ফেলে কাঁচে হাত রেখেছিলেন, ভাগ্য আপনার এখনও হাতটা ফালাফালা হয়নি। না, জামিনীকে আর কোথাও পালাতে সাহায্য করবেন না, ওতে আপনারই বিপদ। নির্দিষ্ট বাড়িটার সামনে পুলিশ ভ্যানটা থামতেই আশপাশ থেকে কিছু উৎসুক জনতা দাঁড়িয়ে পড়ল। 4 জন কনস্টেবল পটাপট নেমেই লোক সরাতে শুরু করে দিল। প্রথমেই নামলেন পরমেশ আচার্য, তারপর নীল, আর তারপর দীপু। 6 তলা ফ্ল্যাট বাড়ি, এখন সদর দরজা হাট। ওরা পৌঁছতেই সম্ভবত কেয়ারটেকার কাম দারোয়ান বেরিয়ে এলো। পরমেশ আচার্য কিছু জিজ্ঞাসা করতেই লোকটা মাথা নেড়ে সায় দিল।
গেটের মুখে একজন কনস্টেবল রেখে বাকি 3 জনকে নিয়ে ওরা সোজা উঠে গেল সিঁড়ি বেয়ে। নিয়ম মতো বাড়িতে লিফট থাকা উচিত ছিল, কিন্তু তা তো প্রত্যেক তলাতেই মুখোমুখি করে ফ্ল্যাট। নাম দেখতে দেখতে ওরা উঠছিল। উঠতে উঠতে নীল বলল যে নাম দেখার দরকার নেই, 5th ফ্লোর। 6 তলায় উঠেই ডান দিকে ফ্ল্যাট। পেতলের কালো কালিতে নামটা এনগ্রেভ করা দরজায় একটু চাপ দিয়ে দেখলেন পরমেশ আচার্য। ভেতর থেকে বন্ধ। পাশেই ডোরবেল। বেল টিপলেন, কোনো সাড়া পেলেন না। আবার টিপলেন, এবারও তাই। কি ব্যাপার বলুন তো, আছে না পাখি উড়েছে? উড়বে কোথায়? যামিনীর মুখেই তো শুনলেন আজ রাঘবের এখানে আসার কথা। ওর নাকি একটা বোঝাপড়ার ব্যাপার আছে। সেজন্যই তো সন্দেহটা হচ্ছে। দুজনে কেটে পড়ল না তো? দীপু বলল, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ। সেটা নাও হতে পারে। দেখছেন না দরজার সঙ্গে লাগানো লক? নো তালা চেপে বিজনেস। দেন মিস্টার ব্যানার্জি। আর একবার নবটা পুশ করুন, বেলটা খানিকক্ষণ ধরে বাজান। পরমেশ তাই করলেন। এমন সময় সামনের ফ্ল্যাটের দরজা খুলে এক প্রৌঢ় ব্যক্তি বেরিয়ে এলেন। পুলিশ টুলিশ দেখে সম্ভবত ঘাবড়ে গিয়ে আবার নিজের ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছিলেন। নীলই ভদ্রলোককে থামালো। এটাই তো মিস্টার মুখার্জির ফ্ল্যাট? আগে হ্যাঁ। উনি আছেন কিনা বলতে পারবেন? না স্যার, তাতে তো বলতে পারবো না। ঠিক আছে, আপনি দরজা বন্ধ করতে পারেন। কিছু হয়েছে নাকি স্যার? সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কিছু হলেও হতে পারে। আপনি দরজা বন্ধ করে দিন। পরমেশ নীলের কাছে এগিয়ে এলেন, বললেন, কেউ তো খুলছে না। হয় আছে, নয়তো দরজা লক করে বেরিয়ে গেছে। এখন কি করা যায়? দরজা ভাঙবো নাকি? কয়েক সেকেন্ড পরমেশের মুখের দিকে তাকিয়ে নীল নিজের মোবাইলটা বার করল। তারপর বলল, ওয়েট, একবার ধর অন্যভাবে ট্রাই করে দেখি। ফাইন্ড এন্ট্রিতে ডিএনএ পুশ করতেই দীপার্ঘর নামটা উঠে এলো। ক্লিক করতে ওপার থেকে দীপার্ঘর গলাও পাওয়া গেল। কোনোরকম ভূমিকা না করেই নীল বলল, বুবুর মোবাইল নাম্বারটা কত? দীপার্ঘ কিছু একটা বলতে চাচ্ছিল। ওকে থামিয়ে নীল আবার বলল, এখন অন্য কোনো কথা নয়, শুধু নাম্বারটা বলুন। দীপার্ঘ নাম্বারটা বলতেই ঝটপট হাতের তালুতে নাম্বারটা লিখে নিয়ে ফোন কেটে আবার নব পুশ করল। ওপাশে রিং বাজতে বাজতে একসময় থেমে গেল। ফুটে উঠল নো অ্যান্সার। আরও একবার চেষ্টা করল, এবারও তাই। মোবাইল অফ করে পকেটে পুড়তে পুড়তে নীল বলল, মিস্টার আচার্য, ব্যাপারটা ভালো বুঝছি না। তাহলে ভাঙতে বলি? সেখানেও তো আইনগত সমস্যা আছে। আপনি কি ভাবছেন আমি সেই ব্যবস্থা করে আসিনি? এই দেখুন। পকেট থেকে একটা কাগজ বের করে নীলকে দেখালেন, কোর্ট অর্ডার। তারপর বললেন, ডেঞ্জারাস ক্রিমিনালদের ক্ষেত্রে ফাইন্ড অ্যান্ড শুটের অর্ডার পর্যন্ত নিয়ে রাখতে হয়। তাহলে ভাঙতেই বলুন। পরমেশ আচার্য একজন কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, বিশ্বামিত্র, এবার তোমার কাঠির খেলাটা দেখাও। একটা বাঁকানো মোটা স্টিল নিয়ে প্রায় মিনিট 5 কসরত করার পর লকটা খুলে গেল। তারপর হ্যান্ডেলটা এদিক ওদিক ঘুরিয়েও দরজা খোলার কোনো নামগন্ধ দেখা দিল না। আচার্য বললেন, কি হলো বিশ্বামিত্র, লক খুলল না? जी साहब, लॉक तो ओपन हो गया, लेकिन मुझे मालूम होता है कि अंदर से कमरा बंद है। কপালে ভাঁজ পড়ল পরমেশেরও, নীলেরও। দুজনেই মুখ চাওয়াচাই করছে। দীপু তখন বলল, অন্য কোনোভাবে কি ভেতরে ঢোকা যায় না? কিভাবে? ছাদের পাঁচিল বেয়ে ওপাশে নামলেও কিন্তু ভেতরে ঢোকা তো মুশকিল। আমি দেখে নিয়েছি, সব বারান্দাতেই গ্রিল লাগানো। আমি তো সে কথাই বলছি। দরজা ভাঙার থেকে গ্রিল ভাঙা অনেক বেশি সহজ। দরজার মাথায় গ্রিল বসানো, ওটার পাশে সরু তারের নেট রয়েছে। ওটা কিন্তু কোনো প্রবলেম হবে না। খুব একটা অযৌক্তিক কথা নয়। এক পাল্লার মোটা কাঠের দরজা ভাঙতে বেশ শক্ত, তার থেকে গ্রিল কাটাই সহজ হবে। কিন্তু আমরা তো ইলেকট্রিক কাটার সঙ্গে আনিনি। साहब, एक काम करें, सामने वाला दरवाज़ा और ये दरवाज़ा एक ही सिस्टम में बना है। एक दफ़ा वो दरवाज़ा देखने से कुछ ना कुछ उपाय तो ज़रूर मिल जाएगा। এমন সময় পাশের ঘর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো। নীল তাকে জিজ্ঞাসা করল, ওনার কি মদ টদ খাবার অভ্যেস আছে? তা স্যার, ব্যাচেলার লোক, জোয়ান মন্দ, খায় না কি আর খায় বোধ হয়, হয়তো মদ খেয়েই ঘুমিয়ে পড়েছে। ইদানিং তো অফিস টফিসও যাচ্ছেন না। সেটা স্যার ঠিক বলতে পারবো না। মেয়েটি লাস্ট কবে এসেছিল বলতে পারবেন? গত মঙ্গলবার বিকেলের দিকে সেই মেয়েটি এসেছিল।
তাকে দেখলে চিনতে পারবেন? মুখটা একটু মনে আছে, তবে ডিটেলসে নয়। নীল পকেট থেকে একটা ছবি বার করলো। দেখুন তো এটা কি না? হ্যাঁ স্যার, এই মেয়েটি। এবার আরও একটা ছবি বার করলো। ইনি নন তো? এই মুশকিলে ফেললেন, দুটো ফটো তো প্রায় এইরকম। না স্যার, ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ঘরে গিয়ে আপনার দরজাটা বন্ধ করে দিন। ভদ্রলোক আর কোনো বাক্য ব্যয় না করে ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইতিমধ্যে প্রদীপ ফিরে এসেছে, শাবল আর ভারী একটা হাতুড়ি নিয়ে। প্রায় 15-20 মিনিট প্রদীপ আর বিশ্বমিত্রের মিলিত চেষ্টায় দুটো ছিটকিনি ভেঙে গেল। ততক্ষণে দুজনের হাতেই উঠে এসেছে রিভলভার, নীল আর পরমেশ আচার্যের। দরজা একটা লাথি মেরে সম্পূর্ণ খুলে দিয়ে প্রথমে পরমেশ, আর তারপর নীল, আর তারপর দীপু ঘরে ঢুকে গেল। দরজার মুখে দাঁড়িয়ে রইল 3 কনস্টেবল। যদিও ঘরের সব নিয়নবাতি নেভানোই ছিল, কিন্তু পাখা ঘুরছিল। এখন বিকেল, বাইরের আলো যথেষ্টই ছিল, কিন্তু ড্রয়িং রুম একেবারে শুনশান। পরমেশ হাঁকলেন, মিস্টার মুখার্জি, মিস্টার বুবু মুখার্জি, ঘরের মধ্যে থাকলে বেরিয়ে আসুন। আমরা লোকাল থানা থেকে আসছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। বলাই বৃথা। ঘরের মধ্যে থেকে কেউই বেরিয়ে এলো না। অবশ্য 3খানা ঘর। পরমেশ বললেন, টেক অ্যাকশন। ব্যানার্জি সাহেব, আপনি ডান দিকের ঘরটায় যান। পালাবার চেষ্টা করলে গুলি করবেন। দেবুবাবু, আপনি যান ও পাশের ঘরটায়, আমি সামনেটায় যাচ্ছি। বলেই উনি সামনের ঘরে ঢুকে গেলেন। ও মাই গড! বলে সঙ্গে সঙ্গে পরমেশ বেরিয়ে এলেন। কি হতে পারে সেটা আন্দাজ করে নীল আর দীপু ঢুকে গেল সামনের সবার ঘরে। সিলিং থেকে বুবু মুখার্জি ওরফে অজিতাবু মুখার্জির বডিটা ঝুলছে। নীল ছুটে গিয়ে বডিটা ধরে দেখল। মিস্টার আচার্য, বডি কিন্তু এখনো গরম আছে। বোধহয় বেশিক্ষণ ঘটেনি ব্যাপারটা। আপনি একবার মেডিকেল স্কোয়াডে খবর দিন। পরমেশ আচার্য ফোনের কাছে চলে গেলেন। নীল এদিক ওদিক দেখতে গিয়ে দেখল যে টেবিলের উপর ভাঁজ করা একটা সাদা কাগজ পেপার ওয়েটে চাপানো। ঝটিতে সেটা খুলে ফেলল, পড়ল। তারপর আচার্যকে ডেকে বলল, নিন, পড়ুন। আচার্যও পড়লেন। মিস্টার ব্যানার্জি, বারান্দায় দাঁড়িয়েছিলাম রাঘবের জন্য। স্কাউন্ডেলটার সঙ্গে একটা বোঝাপড়ার ব্যাপার ছিল। হঠাৎ দেখলাম আপনারা নামছেন সদল বলে। বাঁচার আর কোনো উপায় নেই। মরতে ভালোবাসি না, কিন্তু এছাড়ার কোনো উপায়ও ছিল না। পিয়া বেঁচে আছে, কল্যাণী সীমান্তে নেমে বড়দেব ঘোষের বাগান বাড়িতে। চলি বুবু। ডাক্তার এসে বললেন, আর কিছু করার নেই, হি ইজ ডেড। বডি মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। নেমন্তন্ন ছিল বিকাশ তালুকদারের বাড়িতে। ওনার 35তম বিবাহ বার্ষিকী। এ ব্যাপারে বিকাশবাবু বা তার স্ত্রীর তেমন কোনো উৎসাহ ছিল না। আসলে ওরা নিঃসন্তান। সন্তান থাকার জ্বালাটা ওরা বোঝেনি, কিন্তু না থাকার বেদনাটা প্রতি মুহূর্তেই উপলব্ধি করতে পারেন। নিঃসন্তান দম্পতির কাছে বিবাহবার্ষিকী পালন করা ওদের কাছে একটা পরিহাসের বিষয়। কিন্তু দীপুর ঘ্যানঘ্যানানিতে বাধ্য হয়েই বিকাশবাবুকে আপ্যায়নের ব্যবস্থা করতে হয়েছে। অবশ্য এ জমায়েতে বিকাশবাবুর অন্য উদ্দেশ্য ছিল। নীলের মুখ থেকে প্রিয়া রহস্যের আগাগোড়া শোনা। এই রহস্যে বিকাশবাবুর কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না, একমাত্র রাজীব মণ্ডলের ব্যাপারটা ছাড়া। খাওয়া দাওয়ার পাট এখনো অনেক দেরি। বিকাশ গিন্নি এখন রান্নাঘরে ব্যস্ত। এতএব চা আর স্ন্যাক্স নিয়ে বিকাশবাবুর ঘরে 3 জনে মুখোমুখি। চানাচুর চিপুতে চিপুতে বিকাশ বললেন, ব্যানার্জি সাহেব, জানি এটা একটা বিয়োগান্ত নাটক। চোখের সামনেই 3-3টে মৃত্যু দেখতে পাচ্ছি, কিন্তু আগাগোড়া সবটা না শুনলে তো আমার ভাতই হজম হবে না। আপনি শুরু করুন। নীল শুরু করল। আমি জানি বিকাশবাবু, আপনাকে তো আমি চিনি। কোনো রহস্যের শেষটুকু না জানলে আপনার মনে সুখ আসে না। আমি প্রস্তুত হয়ে এসেছি। বেশ, তবে শুনুন। চায়ে চুমুক দিয়ে নীল একটা সিগারেট ধরালো। তারপর সামান্য সময় চুপ করে থাকার পর শুরু করল। আপনি ঠিকই বলেছেন, মোটামুটি এটা একটা বিয়োগান্ত নাটকই বটে। নাটকটা শুরু হয়েছিল 3টে ছেলে আর একটা মেয়েকে নিয়ে। দীপার্ঘ সেনগুপ্ত, বুবু ওরফে অজিতাভ মুখার্জি, আর রাঘব মণ্ডল। মেয়েটি হচ্ছে পিয়া দাশগুপ্ত, বিয়ের পর পিয়া সেনগুপ্ত। পিয়ার কথা একটু বলে নি।
পিয়ারা আগে থাকতো ভবানীপুর মহিম হালদার লেনে, পরে যেমন করেই হোক ফ্ল্যাট কিনে এখানে চলে আসে রাঘব মণ্ডলের নিচের ফ্ল্যাটে। এখানে এসেই রাঘবের সঙ্গে পিয়ার আলাপ। একদিন রাঘবই পিয়ার সঙ্গে আলাপ করিয়ে দেয় তার দুই বন্ধু দীপার্ঘ সেনগুপ্ত আর বুবু মুখার্জির সঙ্গে, এবং যাবতীয় অশান্তির শুরু সেখান থেকেই। বিকাশ জিজ্ঞাসা করলেন, কেন অশান্তি কেন? বলছি, তিন বন্ধুর বন্ধুত্বটা যদিও অনেক দিনের ছোটবেলা থেকে, তবুও তিনজনের চরিত্রের মধ্যে বিস্তর ব্যবধান আছে। সবার আগেই আসি রাঘবের কথায়। রাঘব ছোটবেলা থেকেই ছিল বেশ ডেসপারেট লোক। মেয়েদের উপর ওর দুর্বলতা ছিল বরাবরই। যে কোনো মেয়েকে দেখলেই তাকে পাবার ইচ্ছা হতো। ওর বাবা ছিলেন একটা বড় মেডিসিন কোম্পানির মেডিকেল অফিসার, এছাড়া প্রাইভেটে প্র্যাকটিসও করতেন। কিন্তু সংসার সম্বন্ধে বেশ উদাসীন হয়ে পড়েছিলেন তার স্ত্রীর বিয়োগের পরে। ফলে রাঘবের দিকে সেইভাবে কেউ নজর দিতে পারেনি। ওই ঔদাসীন্য আরও বেড়ে গিয়েছিল মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর। রাঘব বর্তমানে যে ফ্ল্যাটে থাকে সেটি ওর বাবার টাকাতেই কেনা। তিনি শেষের দিকে ধর্মকর্ম নিয়েই থাকতেন। মাঝে মাঝে তার কানে আসতো ছেলের নানান রকম অপকর্মের কথা, কিন্তু নিজেকে সংসার থেকে গুটিয়ে নেওয়ার ফলে রাঘবের দিকে তেমনভাবে নজর দিতে পারতেন না। ফলে রাঘব আরও বকে যেতে থাকল। রাঘবের বাবা চেয়েছিলেন ছেলেকে ডাক্তারি পড়াতে, কিন্তু সেখানে একটি নার্সের সঙ্গে প্রতারণা করার পর মেয়েটি আত্মঘাতী হয়। ধর্মভীরু বাবা এরপর বাধ্য হয়েই ছেলেকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে তার অর্থাভাব ওঠে চরমে। অথচ তার হঠকারী চরিত্র এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য প্রতি মুহূর্তে তার অর্থের প্রয়োজন ছিল। রাঘবের এই চরিত্রটা খুব ভালো করে চিনত তার দুই বন্ধু দীপার্ঘ আর বুবু। তারা মাঝে মাঝে রাঘবকে কিছু কিছু অর্থ দিয়ে সাহায্যও করত। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেল পিয়ার সঙ্গে আলাপ হবার পর। রাঘব তার স্বভাব মতো পিয়ার সঙ্গে আলাপ হবার পর দুম করে একদিন প্রেম নিবেদন করে বসল। কিন্তু পরমা সুন্দরী পিয়া দাশগুপ্ত রাঘবকে পাত্তা দেবে কেন? এই প্রসঙ্গে বলে রাখি, প্রেমের ক্ষেত্রে দর্শনদারির একটা ব্যাপার তো থাকেই। প্রথমেই কাউকে দেখতে ভালো না লাগলে তার সঙ্গে প্রেমের সম্পর্কে যাওয়া যায় না। রাঘবকে আর যাই বলা যাক, সুপুরুষ বলা যাবে না, বরং ঠিক তার উল্টো। ওর এই ধরনের ছোটখাটো দৈত্যাকৃতি চেহারার জন্য কোনো মেয়েই ওর কাছে ঘেঁষত না। ফলে জোর জুলুমের ফলে মেয়েদের কাছে ঘেঁষা বা তাকে ভোগ করার ইচ্ছেটা ওর মধ্যে থাকত। কিন্তু পিয়ার ক্ষেত্রে ঘটনাটা ঘটল অন্যরকম। ও পিয়াকে সামনে রেখে কিছু ফায়দা তুলতে চাইছিল। রাঘব যখন দেখল পিয়া একটু অন্য ধরনের মেয়ে এবং পিয়া দখল তার পক্ষে সম্ভব নয়, তখন টোপ হিসেবেই দুই বন্ধুর সামনে ফেলল তাকে। আগেই বলেছি, ব্যক্তি জীবনে রাঘবের অর্থনৈতিক প্রচুর সমস্যা ছিল। তার উপর সেই সময়ও একটা ব্যবসায় ধান্দা করছিল। ব্যবসা মানেই টাকার জোগান। তার জন্য বুবুর সাহায্যই ওর সব থেকে বেশি ছিল। বুবু ব্যাংক ম্যানেজার, ইচ্ছে করলেই অনেক লোন টোনও পাইয়ে দিতে পারে। কিন্তু মুশকিল হলো, আলাপ হবার পর দুই বন্ধু পিয়ার প্রেমে পড়ে গেল। দীপার্ঘ আর বুবু দুজনেই পিয়াকে নিজের করে পেতে চাইল। রাঘব বুঝল ওদের দুজনের মনের কথা। এখানেই রাঘব একটা ভুল করে ফেলল। অবশ্য এটা নিয়ে আমি পরে ভেবেছি যে রাঘব কি সত্যি ভুল করেছিল কিনা। তুমি ঠিক কি ভুলের কথা বলছো বলো তো নীলদা? ভুল নাকি স্বেচ্ছাকৃতভাবে সেটা করা, সেটা অবশ্য ভাবার বিষয়। আসলে তিন বন্ধুর মধ্যে বুবুই ছিল সব থেকে বেশি অ্যাম্বিয়াস। ওকে দেখতে সব থেকে সুন্দর, চাকরিও করতো বেশ বড় মাপের, আর ওই জন্যে ওর মধ্যে ছিল প্রচণ্ড অহংকার। নিজেকে ও তিনজন বন্ধুর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করত। আর তার উপর ছিল ভীষণ জাত্যাভিমান। এই 21 শতকের চৌকাটে পা দিয়েও একজন শিক্ষিত মানুষের মধ্যে জাতিভিমান, একজন শিক্ষিত মানুষের মধ্যে জাত্যাভিমান। কটা দেখতে চাস? বিহার, রাজস্থানে আজও কি সব ঘটনা ঘটেছে সেগুলো কাগজে দেখতে পাস না? রাঘবের পদবী মণ্ডল, সম্ভবত ওরা শিডিউল কাস্ট। শুনেছি রাঘবের পূর্বপুরুষেরা নাকি জাত জেলে ছিল। তো এহেনও একজন বন্ধুকে মেনে নিলেও সমগোত্রীয় জায়গাটায় তোলা, না, বুবু সেটা করতে পারেনি। অনেক সময় সূক্ষ্ম খোঁচা দিতেও সে ছাড়ত না। সেই রাগটা স্বাভাবিকভাবেই ছিল রাঘবের মনে। কিন্তু রাঘবের ভুলের ব্যাপারে কি যেন বলছিলে? সেটাই বলছি। পরিচয় করিয়ে দেবার পর কিছুদিনের মধ্যে রাঘব বুঝতে পারল যে দুজনই প্রিয়ার প্রেমে পড়ে গেছে। ও ইচ্ছে করেই দীপার্ঘর দিকে প্রিয়াকে ঠেলে দিতে লাগলো।
বুবুর থেকে দীপার্ঘ অনেক বেশি সৎ এবং শান্ত প্রকৃতির আর ব্যবসা মনস্ক মানুষ। মোটামুটি নিজের ব্যবসার উন্নতির জন্যেই তার সময় কাটত বেশি। তাছাড়া এও লক্ষ্য করল যে পিয়া যেন দীপার্ঘর প্রতি বেশি অনুরাগী হয়। ও চাইল দীপার্ঘর সঙ্গেই পিয়ার বিয়েটা হোক। তলে তলে সেই চেষ্টাও চালালো। ওদিকে বুবুকে হাতে রাখার জন্যেও তার সঙ্গেও সমানভাবে দেখা সাক্ষাৎ করাতো। এটা কীরকম ব্যাপার হলো? পিয়া কি রাঘবের হাতের পুতুল? তার কি কোনো ব্যক্তিগত ইচ্ছা নিচ্ছা নেই? তার মানে কি ধরে নেব বুবুর ওপরেও পিয়ার দুর্বলতা ছিল? এখানে পিয়ার সাইকোলজিটা ঠিক কী ছিল সেটা আমি বলতে পারবো না। হয়তো শারীরিক সৌন্দর্যের জন্য বুবুর দিকে কোনো রকম টান থাকলেও থাকতে পারে। কিন্তু রাঘবের ছিল দুটো উদ্দেশ্য। 1 নম্বর বুবুকে হাতে রাখা, আর 2 নম্বর পিয়া কর্তৃক বুবুকে ল্যাং খাওয়ানো। কেন? জাত ক্রোধ। জাত নিয়ে বুবু তো রাঘবকে অপমান করতে ছাড়ত না, কথায় কথায় মাছওয়ালা বলে ডাকত। এবার আসি বুবুর আসল চরিত্রে। এই 3 জনের মধ্যে বুবু লোকটা ছিল সব থেকে বেশি ভদ্ররূপী শয়তান। ওকে ওপর থেকে দেখলে ওর ভেতরের চেহারাটা বোঝা যায় না। পিয়ার সঙ্গে বেশ ভালো রকম মেলামেশা চলছে, সেই সময় বুবু একদিন পিয়াকে প্রপোজ করে। কিন্তু পিয়া সরাসরি সেদিন জানিয়ে দেয় যে সে আসলে দীপার্ঘকে ভালোবাসে। মুখে উষ্ণ অভিনন্দন জানিয়ে বুবু সেদিন সরে এসেছিল, কিন্তু ভেতরে ভেতরে শুরু করে দিয়েছিল একটা ষড়যন্ত্রের খেলা, এবং সেই সঙ্গেই 3 জনকে খতম করতে চাইল। কীরকম? পিয়া দীপার্ঘকে ভালোবাসে একথা শোনার পরই রাঘব অতিমাত্রায় তৎপর হয়ে ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। ফলে রাঘব হয়ে দাঁড়ালো বুবুর প্রধান শত্রু। রাঘবের ওপর তার একটা ঘৃণার ভাব তো ছিলই। জাত্যাভিমানজনিত অবজ্ঞায় রাঘবকেও বন্ধুত্বের মর্যাদা দিতে চাইত না, তাই ফাঁদে ফেলার মোক্ষম অস্ত্র হিসেবে বেছে নিল তার অর্থ লালসা নিবৃত্তির জন্য নানান ঘোরেল পথে ওকে অর্থে যোগান দিয়ে যাওয়া। সে তার ব্যক্তিগত সোর্স থেকে অনেক চড়া সুদে তাকে ধার পাইয়ে দিতে শুরু করল, কিন্তু নিজে কোনো দায়িত্বে থাকত না। অপরিণামদর্শী এবং হঠকারী রাঘব কাঁচা টাকা হাতে পেয়ে দেদার খরচ করতে শুরু করে দিল, উড়িয়ে দিত মদ আর মেয়ে মানুষের পেছনে। এইভাবেই ঋণে ঋণে তাকে জর্জরিত করে তুলল। ব্যাংক লোনের ক্ষেত্রেও তাই। নিজে তদবির করে ব্যাংক থেকে লোন পাইয়ে দিয়েছিল রাঘবকে, বাবার রেখে দেওয়া ফ্ল্যাটটা বন্ধক দিয়ে, এবং একজন গ্যারান্টারও ছিল, রাজীব মণ্ডল। 10 লক্ষ টাকার লোন। লোন পাবার পর নানান অছিলাই বুবু 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছিল, অর্থাৎ সব দিক থেকেই রাঘবকে সে জর্জরিত করে তুলেছিল। এরপর দীপার্ঘর সংসার ভাঙার চক্রান্ত। পিয়া আর দীপার্ঘর সুন্দর সাজানো সংসার দেখে সে জ্বলে পুড়ে যেত। টোপ ফেলল যামিনীকে। যামিনী এক যৌবন সর্বস্ব স্বামীহারা যুবতী। সাধারণত এইসব অনেকের বাড়িতেই কাজ করা অল্প বয়সী বিধবা মেয়েই বেশি লোভী হয়। অনেক সুখী দাম্পত্য জীবন দেখলেও এদের মনে ঈর্ষা জেগে ওঠে। যামিনীও পিয়াকে ঠিক ভালো চোখে দেখত না। ওর টাকার লোভে অনেক কিছু সে করতে পারত। টাকার জন্য এরা যে কোনো সংসার ভাঙতে পারে, সেই সুযোগটা নিল বুবু। টাকায় বশ করে যামিনীকে দিয়ে মোহিনী মায়া ছড়ালো দীপার্ঘর ওপরে। কিন্তু ততদিন তো দীপার্ঘর সঙ্গে পিয়ার বিয়ে হয়ে গিয়েছে। বিকাশবাবু, আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় বড় হয়েও এটুকু বুঝলেন না যে মোহ বেশ ছড়াতেই মেয়েরা কতটা পারদর্শী। স্বয়ং মুনি ঋষিরাও মেয়েদের চাপল্য সামলাতে পারেনি। দীপার্ঘ তো একজন সাধারণ মানুষ। তাছাড়া পিয়া মাঝে মাঝে মায়ের কাছে গিয়ে থাকা, যখন তখন তার বাইরে বেরিয়ে যাওয়া। একবার ভেবে দেখুন তো, অত বড় ফ্ল্যাটে যামিনীর মতন একজন বিধবা যুবতীর সঙ্গে একা একা। না, দীপার্ঘর মনে অতটা সংযম ছিল না। ও তো শরৎচন্দ্রের অপাববিদ্ধ নায়কের মতো নয়, কিন্তু পিয়ার চোখে ব্যাপারটা ধরা পড়ে গিয়েছিল। আর সেই নিয়েই পিয়া আর দীপার্ঘর সংসারে ছিঁড়, যেটা চেয়েছিল বুবু। বুবু লোকটা অতটা বোকা নয়। জাল ফেলে দুম করে জাল তোলার চেষ্টা করে না। সে থাকে সুযোগের অপেক্ষায়। শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও ওর পূর্বপুরুষদের রক্তে ছিল উচ্ছৃঙ্খল জমিদারের রক্ত। সেটা যাবে কোথায়? রাঘবের ধনী হওয়ার চেষ্টা আর বুবুর ধনী হওয়ার চেষ্টার মধ্যে আকাশ পাতালের ব্যবধান ছিল। ব্যাংকের ম্যানেজার হওয়ার সুবাদে ওর অনেক বড় বড় মহলে যাবার সুযোগ ছিল। এক পার্টিতে আলাপ হয় শেখ আনোয়ার নামে একজন নার্কোটিক্স মাফিয়ার সঙ্গে, ড্রাগসের চোরাচালানকারী। কিছু সজাগ লেনদেন আর কিছু তুখোর বুদ্ধির প্যাচ।
লাখ লাখ টাকার আমদানি। তাছাড়াও ওর একটা মুখোশ ছিল, ব্যাংক ম্যানেজার। সবার অজান্তে ও জড়িয়ে গেল সে অবৈধ ব্যবসায়। এই ধরনের ব্যবসায় একজন সুন্দরী রমণীর বিশেষ প্রয়োজন। সুদর্শন বুবুর হাতে সুন্দরী মেয়ের অভাব ছিল না, তবু সে বেছে নিল টিয়া দাশগুপ্তকে। তার মানে এটা তার প্রতিহিংসার অঙ্গ। ইয়েস, টিয়াকে দেখিয়ে টেখিয়ে ও টিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করত। টিয়া ততদিনে জেনে গেছে বুবুর স্বরূপটা। সে টিয়াকে অনেক বারণও করেছিল বুবুর সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য, কিন্তু টিয়ার ঘাড়ে তখন সংসার। মা স্ট্রোক করে যাবার পর চাকরি ছেড়ে দিয়ে বসে আছেন। প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছিলেন কিনা তা জানি না, সংসার তো চালাতে হবে। তার ওপর টিয়াও ছিল একটু আপস্টার্ট ধরনের মেয়ে, তারও চোখে ছিল অর্থলিপ্সা। সেটা এসেছিল পারিবারিক দৈন্যতা থেকেই। সেও ভেতরে ভেতরে অনেক ধনী হবার চেষ্টায় ছিল। মাঝে কিছুদিনের জন্য উঠে পড়ে লেগেছিল ছবির হিরোইন হওয়ার জন্যে। দেখতে তো ওকেও বেশ সুন্দর ছিল। ফটোগ্রাফার শোভনদেবকে হাত করে দিয়ে তার নানান অঙ্গভঙ্গিমায় ছবি তুলিয়ে স্টুডিও পাড়া চষে ফেলেছিল। সেখানেও আর এক ব্যাপার, শোভনের সঙ্গে চলে প্রেমের খেলা। পরে অবশ্য ওর মনোভাব বুঝতে পেরে শোভন সরে এসেছিল। সিনেমার লাইনে খুব একটা সুবিধা করতে না পেরে ও এটা সেটা করতে শুরু করে। শেষ পর্যন্ত কিছুদিনের জন্য তাহের হালি ট্রাভেলসের ট্যুর ম্যানেজার হিসেবে চাকরিও করেছিল, কিন্তু হাত টানের জন্যে সে চাকরিটাও যায়। অবশ্য ততদিনেও সম্পূর্ণভাবে বুবুর কবজায়। বুবুর সঙ্গে তার তখন নিয়মিত শরীরী খেলা চলছে। অবশ্য বুবু ওকে কথা দিয়েছিল যে বিয়ে করবে। বুবু কিছু মালপত্র এবং টাকা কড়ি দেওয়া নেওয়ার বদলে এই দেহ সুখের জোয়ারে টিয়া তখন ভেসে চলেছে। আবার ফিরে আসি রাঘবের কথায়। রাঘব তখন ঋণের জ্বালাই তলিয়ে গেছে, এমনকি কাবুলিওয়ালার কাছ থেকেও চড়া সুদে বিস্তর টাকা ধার করে ফেলেছে। মেটাবে কি করে? এছাড়াও বুবুর কেরামতিতে নানান জায়গায় সে প্রচুর দেনা। হাবুডুবু খাওয়া অবস্থায় সে শরণাপন্ন হলো বুবুর। বুবু তো সেটাই চাইছিল। বুবু ওকে আশ্বাস দিল যে একটা ভালো স্কিম দেখাতে পারলেই আজকাল ব্যাংক লোন পাওয়া যায়। স্কিমটাও বলে দিল, খান 15 কম্পিউটার মেশিন বসিয়ে কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলতে। 10 লক্ষ টাকার লোন নিলে পুরনো সব লোন তো শোধ হবেই এবং কারবারও খোলা যাবে। অবশ্য তার জন্য তার ফ্ল্যাটটা মর্টগেজ রাখতে হবে, আর একজন গ্যারান্টার তো থাকা চাই। আর 10 লক্ষ টাকার লোন স্যাংশন করাতে পারলেই প্রায় 2.5 লক্ষ টাকা কেটে নেবে বিভিন্ন জায়গায় ঘুষ টুস দেবার জন্যে। আসলে এই 2.5 লক্ষ টাকাই বুবু হাতিয়ে নিয়েছিল রাঘবের কাছ থেকে অন্য কাউকে ঘুষ দেবার নামে। এটা কতটা সত্যি যে বলতে পারত সে তো আর নেই। যাক, আসল কথায় আসা যাক। বুবুর প্রপোজাল শুনে ফাপড়ে পড়ল রাঘব। ফ্ল্যাটটা না হয় মর্টগেজ রাখা যেতে পারে, কিন্তু গ্যারান্টার পাবে কোথায়? এবার রাস্তা দেখালো বুবু। গ্যারান্টার হতে পারে তার খুড়তুতো দাদা রাজীব মণ্ডল। রাঘব জানিয়েছিল তার দাদার সঙ্গে তার কোনো সদ্ভাব নেই যে কিনা তার এত টাকার গ্যারান্টার হবে। উত্তরে বুবু জানিয়েছিল এই দাদাই গ্যারান্টার হবে এবং তার নিজের ইন্টারেস্টে। ব্যবসাদার লোক, বড় ব্যবসার সন্ধান পেলে সে তো ঝাঁপ দেবেই। তার ওপর সঙ্গে পাবে সুন্দরী নারী সহচর্য। টিয়া দাশগুপ্তের সঙ্গসুধা পেলে অনেক পুরুষই ঘায়েল হয়ে যাবে। রাজি হয়ে গিয়েছিল রাজীব। পোস্তায় ডালের ব্যবসা করা যাতে না ওঠা ব্যবসাদার সুন্দরী মেয়ের সংস্পর্শে মাঝে মাঝে ডালের বস্তা থেকে কিছু মাদক সাপ্লাই করে তার বদলে বিশেষ টাকা ঘরে নিয়ে আসার লোভ সে সংবরণ করতে পারেনি। রাজীব মণ্ডল ব্যবসাদার। একদিন সে ভাবল সে কেন এমন মিডলম্যান হয়ে কাজ করবে, সেই তো ব্যবসাটা ধরে নিতে পারে। ততদিন তার আরও কিছু জানাশোনাও হয়ে গেছে। অতএব নিজের ভাবনা মতোই বুবুকে পাশ কাটিয়ে সে নিজেই চোরা ব্যবসায় নেমে পড়তে চাইল। আর রাঘব তো তার সঙ্গে ছিলই। সেও চাইছিল বুবুর আওতা থেকে বেরিয়ে আসতে। বুবু বোকা নয়, রাজীব আর রাঘবের মতলব সে টের পেয়ে গেল। অতএব রাজীবকে তো মরতেই হবে, কিন্তু রাজীবের আগে বুবু চেয়েছিল রাঘবকে শেষ করে দিতে। কিন্তু রাঘবকে মারলে তো বুবুর ফেঁসে যাওয়ার সম্ভাবনা, সেটা সে কেন করবে? রাঘব মরলে বুবুর ফাঁসার তো কোনো কারণই নেই। কোনো কাবুলিওয়ালা বা অন্য কোনো পাওনাদার এসে বুবুকে ধরবে না। সবাইকেই তো সে নিজের ফ্ল্যাট দিকে ধার নিয়েছে। আর ব্যাংকের লোন অপারেশনে তো বুবুর নাম নেই। ব্যাংকের কাছে ফ্ল্যাটের দলিল মর্টগেজ আছে, আর গ্যারান্টার হিসেবে আছে পোস্তার ব্যবসাদার রাজীব মণ্ডল। খুবই ধুরন্ধর লোক। মধ্যেখান থেকে 2.5 লক্ষ টাকা বেনামে বন্ধুকে চোট করে দিল।
এসব লোকের কোনো বন্ধু থাকে না, কোনো বন্ধু রাখতে চায় না বুবুরা। আর রাঘব মরলে পিয়াকে হারানোর শোক খানিকটা উসুল হয়। কিন্তু নীলদা, এবার আমার একটা কথা বলো, সে রাত্রে পিয়া কেন রিভলভার নিয়ে হোটেল ব্লু হেভেনে গিয়েছিল? পিয়া কোনো দিনই ব্লু হেভেনে যায়নি। তাহলে? এইবার সেই কথাতেই আসছি। যামিনী আর দীপার্ঘর অবৈধ মেলামেশা নিয়ে পিয়া একদিন দীপার্ঘর অনুপস্থিতিতে যামিনীকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং এও জানায় সে যদি না যায় তাকে রিভলভার দিয়ে গুলি করে খুন করে ফেলবে। তার উত্তরে বুবুর শেখানো কথাগুলোই যামিনী বলেছিল। যামিনীর কথাগুলো আমি হুবহু তুলে ধরছি। কথাগুলো যামিনীর কনফেশন। মনে আছে? তোকে আর দীপার্ঘকে একদিন সকালে বসিয়ে রেখে আমি যামিনীকে ইন্টারোগেট করি। হ্যাঁ, মনে আছে। সেদিন ভাঙেনি। আজ খুলে বলো। পিয়া যে মুহূর্তে যামিনীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তখন যামিনী তার উত্তরে বলেছিল, আমাকেও তো সতী হতে বলছো কেন? আগে নিজের স্বামীটিকে সামলাও। দেখো গিয়ে ব্যবসার নাম করে সে হোটেলে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করে। আজই যাও না ব্লু হেভেন হোটেলে, দেখতে পাবে সে কাকে নিয়ে রাত কাটাচ্ছে। যাবার সময় মুরত থাকে তো রিভলভারটা সঙ্গে নিয়ে যেও। যদি খুন করতে হয় তাহলে তাকেই করো। 1 মিনিট নীলদা, 1 মিনিট। এ কথাটা নিশ্চয়ই এপ্রিলের 7 তারিখে হয়েছে, নইলে যামিনী সেদিন যাবার কথা বলতো না। কিন্তু 7 তারিখে তো পিয়া নিজের বাড়িতেই ছিল না। 3 তারিখ থেকে পিয়া নিরুদ্দেশ, এটা যামিনীর বানানো কথা। পিয়া টিয়াকে স্টেশনে ছেড়ে দিয়ে নিজের বাড়িতেই ফিরে এসেছিল। কিন্তু ওর মা যে বললেন ওদের বাড়ির ফোন 3-4 দিন খারাপ ছিল। ওর মা চেষ্টা করে পিয়ার কোনো খবর পাননি। তাছাড়া পিয়া যে আনপ্রেডিক্টেবল সে কথা মাথায় রেখে পিয়ার মা আর বেশি খোঁজাখুঁজিও করেননি। বেশ, তারপর? 3 তারিখে পিয়া যথারীতি বাড়ি ফিরে আসে। তার মাথায় তখন দীপার্ঘ আর যামিনীর অবৈধ মেলামেশাটাই ঘুরপাক খাচ্ছিল। দিন 3 গুমড়ে থাকার পর 7 তারিখ সকালে একটা সামান্য কারণ থেকে বিরাট একটা বচসা বেঁধে যায় মণিবান আর নোকরানির সঙ্গে। এটাও বুবুর প্ল্যান। 6 তারিখ পিয়াকে কিছু না জানিয়ে যামিনী প্রায় ঘন্টা 2-3 জন্য বাইরে বেরিয়েছিল বুবুর সঙ্গে কথা বলার জন্য। বুবুই তাকে শিখিয়ে দেয় যেন অকারণে একটা ঝগড়া বাঁধিয়ে 7 তারিখ রাত্রে রিভলভার নিয়ে হোটেল ব্লু হেভেনে যায় এবং দীপার্ঘকে হাতে নাতে ধরে। বুঝলাম। তাই প্রিয়া রিভলভার নিয়ে সেদিনই রাত্রে বেরিয়ে পড়ে ব্লু হেভেনের উদ্দেশ্যে। ব্লু হেভেন পর্যন্ত সে যেতে পারেনি, তার আগেই সে কিডন্যাপ হয়ে যায়। সেটা করে বুবু নিজে। কৌশলে তার কাছ থেকে রিভলভারটা নিয়ে ওকে জানায় অযথা মাথা গরম করে কোনো লাভ হবে না, বরং পিয়ার উচিত হবে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকা। দীপার্ঘকে শাস্তি দেবার নাকি সেটাই একমাত্র উপায়। তারপর একসময় বাড়ি ফিরে এলেই হবে। আরও জানায় এরকম মানসিক অবস্থায় নিজের কাছে রিভলভার রাখাটা উচিত হবে না, তাতে হিতের বিপরীত হতে পারে। বরং রিভলভারটা তার কাছেই কদিন থাক। দীপার্ঘ ফিরলে বুবু নিজেই তাকে রিভলভারটা দিয়ে আসবে। কি খচ্চর লোক রে শালা। তারপর আর কি, বুবুর চেলা চামুন্ডার তো কোনো অভাব নেই। পিয়াকে পাঠিয়ে দেয় কল্যাণী সীমান্তে বলদেব ঘোষের বাড়িতে। সবই বুঝলাম, কিন্তু রাজীব পটাটা মরতে সে রাত্রে হোটেল ওই ব্লু হেভেনে কেন গিয়েছিল? টিয়া ফোন করে জানিয়েছে যে সে আসবে অনেক বড় মোড়ক নিয়ে, বিশাল টাকার লেনদেন। রাজীব না গেলে ডিলটা ফসকে যেতে পারে। বুড়ো রাজীব একদিকে বড় মাপের মোড়ক আর অন্যদিকে রাতভর সুন্দরী মেয়ে নিয়ে এসে ফুর্তি করছে। অবশ্য সেখানে রাঘবের যাওয়ার কথা ছিল। টিয়া এও জানিয়েছিল যে সে বুবুর সঙ্গে কাজকর্ম করতে চায় না। এখন থেকে সে রাজীবের সঙ্গেই কাজকর্ম করবে, তবে তার কমিশনটা বাড়াতে হবে। রাজীব বুড়ো তাতে রাজি হয়ে গিয়েছিল। তার মানে একসঙ্গে দুজনকেই মারতে চেয়েছিল বুবু, কিন্তু দুজনকে মেরে লাভ? রাঘবের ওপর রাগ কেন সে তো আগেই বলেছি। আর রাজীব উড়ে এসে জুড়ে বসার ধান্দা করছিল, তার ব্যবসায় ভাগ বসাতে চাইছিল। এর থেকেও বড় কথা, গ্যারান্টার আর লোন দুটো একসঙ্গে খতম হলে বুবুর তো আর কোনো ক্ষতিই নেই। পথের কাটা যত সরে যাবে ততটাই ভালো। সব প্ল্যানই ঠিক ছিল। বুবু অনেক আগে থেকেই বাথরুমে অপেক্ষা করছিল পিয়ার, দীপার্ঘ রিভলভার নিয়ে। কিন্তু 111 নম্বরে বুবু ঢুকলো কিভাবে? সেটা তো চাবি দেওয়া। ম্যানেজার তো বুবুর কথা একবারও বলেনি। এটা জাহিরের কাজ, এর জন্য পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। জাহির ম্যানেজারের অজান্তে চাবিটা নিয়ে এসে 111 নম্বর দরজাটা খুলে রেখে দিয়েছিল। বুবু ঢুকেছিল পেছনের জমাদার আসার সিঁড়ি দিয়ে।
আরও 10খানা 100 টাকার নোট পেলে জাহির এসবও করতে পারে। তারপর কি হলো বলো? রাজীব সময় মতো ঢুকে মদ্যপান করতে থাকে। এদিকে রাত বেড়ে যাচ্ছে, টিয়াও আসছে না, রাঘবও না। আর কোনো ঝুঁকি না নিয়ে বুবু বাথরুম থেকে বেরিয়ে এসে পেছন দিক থেকে পরপর 2টো গুলি চালায় রাঘবের ওপরে। একটা লাগে পিঠে আর একটা কাঁধে। ঠিক সেই মুহূর্তেই পায়ের আওয়াজ পেতেই বুবু ফের লুকিয়ে পড়ল বাথরুমে। এটা আমার অনুমান, কারণ টিয়া ঘরে ঢুকতেই কাউকে দেখতে পায়নি। কেবল দেখে রাজীব মাটিতে রক্তাক্ত অবস্থায় গোঙাচ্ছে। দাঁড়াও, এলো টিয়া। তাহলে রাজীব মারার পর পিয়ার নাম করে গেল কেন? পিয়াকে কি রাজীব চিনত? না, গোঙাতে গোঙাতে রাজীব টিয়ার নামই বলেছিল। জাহির সেটা শুনেছিল পিয়া। তাহলে সে রাত্রে রাঘব আর হোটেলেই যায়নি? হ্যাঁ, গিয়েছিল। রাঘব তাও স্বীকার করেছে। ওরা একসঙ্গেই ঢুকেছিল। তারপর ওর পকেটে সিগার নেই মনে পড়ায় রাজীবকে রুমে পাঠিয়ে দিয়ে সিগার কিনতে গিয়েছিল। তারপর যে মুহূর্তে সে হোটেলে ঢোকে তখন গুলির আওয়াজ আর লোকজনের দৌড়াদৌড়ি দেখেই সে হোটেল ছেড়ে পালায় এবং গা ঢাকা দেয়। আর হোটেলের অ্যাটাচ বাতে দীপারকোর রিভলভারটা ফেলে আসার কারণ? বুঝলি না, টিয়াকে ফাঁসাবার জন্যে। খুব ডেঞ্জারাস লোক তো মশাই। আরও আছে। বুবুর সুন্দর চেহারার অন্ধ আকর্ষণে টিয়া অন্ধ হয়ে গিয়েছিল, তাই তার সত্যিকারের প্রেমকে সে দেখতে পায়নি। তা যদি পেত তাহলে তাকে যখন তখন চোখের মনি চেঞ্জ করে নানানভাবে চুলের স্টাইল পাল্টে নোংরা রাস্তায় যেতে হতো না, বা অকালে প্রাণটা দিতে হতো না। আসলে প্রেমিক কে সে? বুঝতে পারলি না? উড়ু উড়ু মন, হালকা দাড়ি গোফ আর কবি কবি চেহারা। মাই গড, তুমি শোভনদেবের কথা বলছো? কিন্তু শোভনদেবের সঙ্গে টিয়া একটা সম্পর্ক তো তৈরি করেছিল। নো ব্রাদার, বিনে পয়সায় নিজের কিছু ভালো ছবি তুলে নিয়েছিল। আর প্রেম? সেটা ওর খেলা। আসলে কি জানিস, শোভনদেব খুব ভালো ফটোগ্রাফার। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কম্পোজিশনে ছেলে মেয়েদের দারুণ ছবি তুলতে পারে। কিন্তু লাজুক মুখ ছেঁড়া ওই লোকটা টিয়ার কাছে গিয়ে বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে। সত্যি এই ব্যাপারটা খুবই স্যাড। নীলদা, ট্রেনের গড়মিলটা যে রয়েই গেল। টিয়া তো রাঁচি থেকে ফিরেছিল 7 তারিখ সকালে, আমাদের সঙ্গে তার দেখা 10 তারিখ সকালে, অথচ আমাদের বলল সে কিছুক্ষণ আগেই রাঁচি থেকে ফিরেছে। তাহলে আবার কি? ওই 7 তারিখ সকালেই ফিরেছিল। স্টেশনে নেমেই ও বুবুর মোবাইল কল পায়। বাড়ি না ফিরে তাকে তক্ষুনি প্রতাপাদিত্য রোডে বুবুর ফ্ল্যাটে চলে যেতে হয়েছিল। বাকি কদিন মানে 10 তারিখ পর্যন্ত তাকে ওখানেই থাকতে হয়। আমাদের কাছে ওটুকু মিথ্যে কথা তো বলতেই হবে। বুবুর উপর ওর ক্ষীণ বিশ্বাস অবশিষ্ট ছিল। আসলে টিয়া বোধহয় সত্যি বুবুকে ভালোবেসেছিল। প্রতারিত হচ্ছে জেনেও প্রতারিত হয়েছে বারবার। গভীরভাবে কাউকে ভালো না বাসলে এমনটা হয় না। তা আর কিছু? আর দুটো জিজ্ঞাসা। পিয়া দেবীর কি হলো? দীপারকও তার ভুলটা স্বীকার করেছে। জীবনে সে আর এমন ভুল করবে না, এমন প্রতিজ্ঞাও করেছে। ক্ষমা করেছে? পিয়া যে সত্যিই দীপারককে ভালোবাসে, ক্ষমা তো করবেই। এ আর কি। যামিনী, তার কি হবে? খুন যে করে তার তো শাস্তি হবেই। আর যে তাতে মদত দেয় আইন তার জন্য শাস্তি বেঁধে রেখেছে। জাহিরও তার থেকে রেহাই পাবে না। আমার একটা প্রশ্ন আছে। নীল কিছু বলার আগেই তালুকদার গিন্নি এবং পেছনে আল্লাদির মা একরাশ খাবার নিয়ে ঢুকতে ঢুকতে বললেন যে আর একটাও কথা নয়, তাহলে আমার কষ্ট করে রান্না করাটাই সার হবে। দীপু বলল, মাসিমার হক কথা, আর নড়চড় হতে পারে না। তালুকদার বিড়বিড় করে বললেন, পিটুক দাস বৌদি থেকে হয়ে গেল মাসিমা, বদের ধাড়ি একেবারে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।